আজকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি 5th লেকচার এখানে শুরু করছি। আগের দিন আমরা নান্স ইকুয়েশন এই পর্যন্ত আমরা করেছিলাম। দেখো নান্স ইকুয়েশন কেমন করেছিলাম, প্রত্যেকটা একটা নান্স ইকুয়েশন লিখেছিলাম m n প্লাস n ইলেকট্রন থেকে n, এটা একটা রিডাকশন। আমি একটা পার্টিকুলার সিস্টেম নিয়ে দেখি, ধরো Zn 2 প্লাস 2 ইলেকট্রন থেকে Zn, এটা যদি বলা হয় তাহলে আমাদের এরকম নান্স কি লিখবো, E of Zn2 plus oblique Zn equals to E0 Zn2 plus oblique Zn minus 0.059 by 2 log of কি হওয়া উচিত, concentration of this by this, মানে concentration of Zn by concentration of Zn2 plus, তাই তো? দেখো এইটার মান ভ্যালু হচ্ছে 1, সেইজন্য আমরা বিষয়টাকে যদি উল্টে দিই, আমরা জাস্ট পরের লাইনটা এটাকে Zn2 এটাকে উল্টে দিলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা হলো concentration of Zn2 plus by concentration of Zn। তা এইটা তো সলিড স্টেট, সুতরাং এটার ভ্যালু হচ্ছে 1, তাই? তাহলে দেখো কোন একটা জিঙ্ক রডকে, মানে আমরা ইফ উই নো এই ভ্যালুটা তো মান তুমি জানো, এটা হচ্ছে -0.76 প্লাস 0.059 বাই 2 log of এই ভ্যালুটা, ইট ইজ গিভেন। whenever তোমাকে যদি বলা হয় একটা whenever a zinc rod is dipped into its 0.1 মোলার সলিউশন, এটা যদি 0.1 হয় তাহলে এই ক্ষেত্রে যদি 0.5 বলে তাহলে এরকম, ঠিক আছে? তাহলে তুমি যে কোনো সিস্টেমের যে সলিউশনের কনসেন্ট্রেশনটা যদি জানতে পারো তাহলে তোমার, আমি কপার সিস্টেম নিয়ে একটু দেখাই। কপার সিস্টেম Cu ব্যাপারটাকে এরকম করে ইমিটেট করে লেখো, Cu আমরা লিখবো এটাকে Cu2 plus 2 ইলেকট্রন equals to Cu কি হয়, E equals to মানে E equals to E0 means this system Cu2 plus oblique Cu minus plus 0.059 by 2 log of concentration of Cu. Now my question, whenever both the two, আমরা গ্যালভানিক ড্যানিয়েল সেল তো এই দুটোকে নিয়েই একসঙ্গে করেছিলাম, তাহলে যখন ড্যানিয়েল সেল তৈরি করব তার কিভাবে করব, দেখো আমি প্রথমে চটপট করে একটা ড্যানিয়েল সেলের ছবি এঁকে নিই। এটা নিয়েছি Zn2 plus oblique Zn oblique Zn2 plus সিস্টেম, Zn2 plus, আর এটা হচ্ছে Cu oblique Cu2 plus। এটা জাস্ট সিস্টেম লেখার জন্য, কোথায় অক্সিডেশন করবে। আর এই দুটোর মধ্যখানে আমাদের কি দেওয়া আছে বলো, একটা সল্ট ব্রিজ দেওয়া থাকে। এসব কাজ কি কাজ আমরা আগে দেখিয়েছি। এখানে এই জায়গাতে একটা কপার রড, এখানে একটা কপার রড আছে, আর এখানে আছে এটা একটা জিঙ্ক রড, আমরা এটাকে কি বলেছিলাম, অ্যানোড, এটাকে বলেছিলাম ক্যাথোড। অ্যানোডে অলওয়েজ হয় অক্সিডেশন, ক্যাথোডে হয় রিডাকশন, ঠিক আছে? ইন্টারন্যাশনাল সুপারিশ অনুযায়ী, আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী এটাকে কিভাবে ডেজিগনেট করতে হয়, দেখো এইটা, দেখো এই দিকটা হচ্ছে লেফট, বাঁ দিক, আর এইটা হচ্ছে রাইট, তাহলে কিভাবে লিখতে হয় দেখো এরকম, মানে এইটার জন্য শর্ট ব্রিজটার জন্য এখানে বাঁ দিকে লিখতে হয় Zn oblique Zn2 plus and its concentration C1 যা তার হচ্ছে, ঠিক আছে? আর এই দিকটাই হচ্ছে Cu2 plus C2 oblique Cu।
এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী গোটা একটা সেলের রিপ্রেজেন্টেশন। বোঝা গেল? বাঁ দিকে এইটা হলো সল্ট ব্রিজ, বাঁ দিকটা হচ্ছে অ্যানোড, ডান দিকটা হচ্ছে তোমার ক্যাথোড। ঠিক আছে? সেল রিঅ্যাকশন দেখো, অ্যানোড রিঅ্যাকশন, অ্যানোডে কি হয়? অ্যানোডে এখান থেকে এইটা কনভার্সন হয় তো, তাহলে অ্যানোড Zn -2 ইলেকট্রন, Zn2+, যদিও বইয়ে তুমি দেখবে এইরকম লেখা আছে Zn থেকে Zn2+ +2 ইলেকট্রন, ব্যাপারটা কি? এটাকে ইন দা রিডাকশন ফর্মে লিখে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এইটা করে দিলাম, যেহেতু অ্যানোডে অক্সিডেশন হয় বারবার করে আমি বলছি। ক্যাথোড, ক্যাথোডে কেমন হয়? Cu2+ +2 ইলেকট্রন থেকে Ce, তাহলে কোনটা সেল রিঅ্যাকশন, সেল রিঅ্যাকশনটা কেমন হচ্ছে বলো? এইটা কেটে গেল, Zn plus Cu2 plus থেকে Zn2 plus Ce। এখন আমাদেরকে এই দুটো সিস্টেমকে নিয়ে একসঙ্গে ননস্ট ইকুয়েশন লিখতে হবে। তার মানে ই সেল মানে এইটাকে তুমি যোগ করেছো, এই দুটোকে তার দিয়ে যোগ করেছো, এক্ষেত্রে ইএমএফ কত সেইটাকে পেতে চাচ্ছি। ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.05, মানে অ্যাকচুয়ালি আমি একটু বড় করব, 0.059 বাই n, n মানে কত? log of কনসেন্ট্রেশন, এক্ষেত্রে মাইনাস ফর্মে রেখে দিলাম, বল যা হয় আগে এটা concentration of Zn2+ into concentration of Cu by concentration of Zn into concentration of Cu2+, that is E cell equals to E0 cell, আমি আসছি E0 cell minus 0.059 by 2 log of, তারপর এইটা তো 1, এইটা এবং এইটা তো 1, তাই না? concentration of Zn2+ of concentration of Cu2+, তুমি এই ডেটা দুটো জানো, এর মান এর ভ্যালু তো তোমার জানা আছে। দেখো E cell E0 cell equals to E0R minus E0L, এটা তো তুমি আগে থেকে প্রি ডিফাইন্ড, তাহলে এটার মান কত আছে? এটার মান তো তুমি জানো, তোমাকে বলে দেওয়া হবে, সাপ্লাই করে দেওয়া হবে, তোমাকে বলে দেওয়া হলো E0 of Zn2+ oblique Zn equals to minus 0.76 volt and E0 equals E0 of Cu2+ oblique Cu equals to plus 0.34 volt, তাহলে এটা থেকে বেরিয়ে plus 0.34 minus of minus 0.76 volt, that is 1.1 volt, তাহলে এই ভ্যালুটা তুমি পেয়ে গেছো, এটা 1.1, তাহলে জাস্ট এইটার কনসেন্ট্রেশন এবং এইটার কনসেন্ট্রেশন জানলে পরে আমাদের এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিতে পারি, তাই তো? এইভাবেই আমাদের বাই দা বাই এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এইখান থেকে এইটা, এই ভ্যালুটার একটা নাম আছে, যেটাকে রিঅ্যাকশন কোসেন্ট বলা হয়। ঠিক আছে? এইটাকেই বলা হচ্ছে তোমার কি রিঅ্যাকশন কোসেন্ট ভ্যালু, কিউ দিয়ে যাকে ডিটারমাইন করা হয়। হলো? তাহলে এই গেল হচ্ছে ড্যানিয়েল সেল। আরো অনেক রকমের ড্যানিয়েল সেলের এক্সাম্পল আছে, সেইগুলো স্ট্যান্ডার্ড টেক্সট বুক থেকে দেখবে, বিভিন্ন রকম অঙ্ক করতে যায়, সেই অঙ্কগুলো এই মেনলি ই কত এখান থেকে, তাহলে দেখো এখান থেকে তুমি ই সেল ভ্যালু যদি পেয়ে যাও তাহলে ডেল্টা জি ভ্যালু পেয়ে যেতে পারো। ই সেল ভ্যালু এইখান থেকে তো সবটাই পেয়ে গেলে, এই ভ্যালুটা যদি পেয়ে যাও ক্যালকুলেট করে নাও, তাহলে তুমি জানো ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস এন এফ ই সেল। ঠিক আছে? তাহলে ডেল ই সেল পেয়ে গেছো, এন ভ্যালু এক্ষেত্রে কত? -2 ইনটু 96500 ইনটু ই সেল ভ্যালু, এই টোটালটা থেকে যেটা পাবো, তাহলে ডেল্টা জি পেয়ে গেলে। তাহলে ডেল্টা জি ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ডেল্টা জি ভ্যালু ক্যালকুলেট করতে পারলে আমি আগের দিনই বলেছিলাম যে
যে মাইনাস RT ln K ইকুয়ালস টু ডেল্টা জি মাইনাস এটা মাইনাস ডেল্টা জি জিরো, এই যে ভ্যালুটা পাবে সেটা এটা। এবার এখান থেকে কে ভ্যালু তুমি ডিটারমিন করে নিতে পারো, এইভাবে বাকি অঙ্কগুলো করতে পারো। এখন এই ছাড়াও আমি অন্য ধরনের একটা সেল কনসেন্ট্রেশন সেল, সেটা নিয়ে আমরা এখন ডিসকাস করছি। গাঢ়ত্ব কোষ কনসেন্ট্রেশন সেল কাকে বলে? কনসেন্ট্রেশন সেল হচ্ছে এমন একটা সেল যে ক্ষেত্রে নো মানে সেলের মধ্যে নো নেট চেঞ্জ, কোন নো নেট রিঅ্যাকশন কিছু হয় না, কিন্তু কি হয় এমন কিছু গ্যালভেনীয় সেল আছে যেখানে যেখানে তড়িৎ শক্তি উৎপাদনের সময় মানে উৎপাদনের সময় কোষের অভ্যন্তরে কোনো নেট বিক্রিয়া ঘটে না, কিন্তু এই ধরনের কোষে তড়িৎদ্বার থেকে অপর তড়িৎদ্বার মানে এক তড়িৎদ্বার থেকে অপর তড়িৎদ্বারের পদার্থের কি হয়ে যায় স্থানান্তর ঘটে এবং মুক্ত শক্তির হ্রাস ঘটে, তার ফলেই তড়িৎ শক্তি উৎপন্ন হয়। মানে একটা তড়িৎদ্বার থেকে আরেকটা তড়িৎদ্বারের ইলেকট্রোলাইটের চেঞ্জ হয়। এই প্রসঙ্গে আমি বলি তোমাদেরকে, এর আগে যে চ্যাপ্টার আমরা পড়েছিলাম দ্রবণ, সেক্ষেত্রে কেমিক্যাল পটেনশিয়াল বলে একটা কেমিক্যাল পটেনশিয়াল বলেছিলাম। কেমিক্যাল পটেনশিয়ালের ডেফিনেশনটা কেমন, মানে কোন একটা পদার্থ একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরে যাওয়ার জন্য যে পরিমাণ ফ্রি এনার্জি চেঞ্জ হয়। এবার তুমি এক্ষুনি দেখলে, তুমি আগের দিন তোমাকে দেখিয়েছিলাম ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস এন এফ ই, মানে ডেল্টা জি জিরো ইকুয়ালস টু মাইনাস এন এফ ডেল্টা জি জিরো মাইনাস এন এফ ই জিরো সেল, ই জিরো সেল, দ্যাট ইজ মাইনাস ডেল্টা জি জিরো ইকুয়ালস টু এন এফ ই জিরো সেল। ঠিক আছে, তাহলে এবার তাহলে যদি কোনো ফ্রি এনার্জি চেঞ্জ হয় কোন একটা সিস্টেমে, মানে ধরো এইটা একটা তড়িৎ, এই দুটো তড়িৎদ্বার দেওয়া আছে, এক্ষেত্রে কোনো নেট রিঅ্যাকশন চেঞ্জ হলো না, কিন্তু এদের কনসেন্ট্রেশনে চেঞ্জ হলো। এই জায়গাতে তড়িৎ বিশ্লেষক পদার্থটা ছিল, কোন একটা জায়গায় সরে গেল, তাহলে সরে যাওয়া মানেই তো সেক্ষেত্রে কি কেমিক্যাল পটেনশিয়ালের চেঞ্জ, ডেল্টা জি এর চেঞ্জ, সেটা বাড়তেও পারে কমতেও পারে। তাহলে এবার সেই তাহলে ডেল্টা জি এর চেঞ্জ হওয়া মানেই সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেল ইএমএফ তৈরি হয়ে যাওয়া। এই ধারণাটার কাজে লাগিয়ে যে সেল তৈরি করা হয় সেটা কি বলা হয় তোমার, কি কনসেন্ট্রেশন সেল। তাহলে কনসেন্ট্রেশন সেল কি বললো, যে কিছু গ্যালভেনীয় কিছু আমাদের কি আছে, কিছু গ্যালভেনীয় কোষ আছে যেখানে তড়িৎ শক্তি উৎপাদনের সময় তড়িৎ শক্তি উৎপাদনের জন্য কোষের অভ্যন্তরে কোনো নেট বিক্রিয়া ঘটে না। এই ধরনের কোষে এক তড়িৎদ্বার থেকে অপর তড়িৎদ্বারে পদার্থের স্থানান্তর ঘটে এবং এর ফলে যে মুক্ত শক্তির যে হ্রাস হয়, মানে ডেল্টা জি যেটা নেগেটিভ মাইনাস হয়ে যায়, সেইটার জন্য তার জন্য যে ইএমএফ তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন সেল। এবার কনসেন্ট্রেশন সেল আবার দু রকম, বোঝা গেল কি কনসেন্ট্রেশন সেল কাকে বলে? কনসেন্ট্রেশন সেলে হচ্ছে নো নেট কেমিক্যাল চেঞ্জ, কিন্তু ইলেকট্রোড দুটোর মধ্যেখানে যে ইলেকট্রোলাইট আছে তার কনসেন্ট্রেশনে চেঞ্জ হয়, কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যে ইএমএফ তৈরি হয়। কেন ইএমএফ তৈরি হয়? কনসেন্ট্রেশন চেঞ্জ হওয়া মানেই হচ্ছে ডেল্টা জি নেগেটিভ হয়ে যাওয়া, আর ডেল্টা জি নেগেটিভ হওয়া মানে আমরা তোমাকে বলেছিলাম যে ডেল্টা জি নেগেটিভ মাইনাস ডেল্টা জি ইকুয়ালস টু এনএফ ই, মানে কি ই মিন্স তো ইএমএফ। তাহলে ডেল্টা যে সিস্টেমে কোনো সিস্টেমে ডেল্টা জি যদি নেগেটিভ হয় সেখানেই ইএমএফ তৈরি হবে। এই কনসেপ্টকে ইম্পোর্ট করে যে সেল ডিজাইন করা হয় তাকেই বলা হয় কনসেন্ট্রেশন সেল। কনসেন্ট্রেশন সেল দু রকমের, গাঢ়ত্ব কোষ কনসেন্ট্রেশন সেল এটা দু রকমের। কি কি? প্রথম হচ্ছে তোমার ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল। ইলেকট্রোলাইটিক
কনসেন্ট্রেশন আর একটা হচ্ছে ইলেকট্রোড কনসেন্ট্রেশন। তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষ আর ইলেকট্রোড কনসেন্ট্রেশন। তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষ আর তড়িৎ দার গারত্ব কোষ। আমি এক্সাম্পল এবার তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষ, এই ধরনের কোষে অর্ধকোষগুলি অভিন্ন, কিন্তু উহাতে উপস্থিত তড়িৎ বিশ্লেষ্যগুলির গারত্ব আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, এই ধরনের অর্ধকোষের ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন এগুলো আলাদা। যেমন ধরো একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি। এক্সাম্পল ZnSO4 C1, ঠিক আছে, ZnC1 এত মোলার অবলিক ZnSO4 এটা হচ্ছে C2 অবলিক Zn, ঠিক আছে। এবার C1 এক্ষেত্রে কন্ডিশন বলা হচ্ছে C1 is greater than C2। দেখো এক্ষেত্রে কি হয়, এই দিকটা হচ্ছে অ্যানোড আর এই দিকটা ক্যাথোড। তাহলে আমি কি বলেছি, তড়িৎদ্বার দুটো একই, মানে electrode দুটো, the electrode are same but the concentration of the electrolytes are different। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এরকম ভাবে যদি কোনো দুটো জিঙ্কের দণ্ড রেখে দিয়েছো আর এইখানটা একটা হালকা, এটা একটা ZnSO4 C1 আর এক্ষেত্রে ZnSO4 C2, তাহলে এক্ষেত্রে কি হবে, তুমি তো জানো ন্যাচারাল ব্যাপন হবে তো। আর এই যাওয়ার জন্যই তো, ডেল্টা জি নেগেটিভ হবে। তাহলে আমি রিঅ্যাকশনটা দেখি, এক্ষেত্রে কেমন রিঅ্যাকশন। দেখো এক্ষেত্রে অ্যানোডে তুমি জানো অলওয়েজ অক্সিডেশন হয়, তাহলে এক্ষেত্রে অক্সিডেশন মানে Zn -2 ইলেকট্রন থেকে Zn2 প্লাস, এটা হলো C1, ঠিক আছে, মানে এখান থেকে এইটা থেকে। আর ক্যাথোড যেখানে রিডাকশন রিঅ্যাকশন হয়, সেক্ষেত্রে কি হবে, Zn2 প্লাস যা C2 এখান থেকে +2 ইলেকট্রন, এটা হয়ে Zn কনভার্সন হলো, তাহলে টোটাল সেল রিঅ্যাকশন, অ্যানোড রিঅ্যাকশন, তাহলে হাফ সেল এই দুটো সেল মিলে এটা সেল রিঅ্যাকশন কি হলো, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে হলো Zn2 প্লাস C2 থেকে Zn2 প্লাস C1। তাহলে আমি এবার দেখি Zn2 এখান থেকে সেল টোটাল ই সেল equals to E0 সেল সেলের ভ্যালু 0, তার কারণ কি, দুটোই তো একই। E0 সেল -0.0592 log of বল কি হবে, C1 বাই C, তাই তো। এবার দেখো C1 এর ভ্যালু এটা যদি বেশি হয়ে যায় তাহলে এইটার ভ্যালু পজিটিভ হবে, CE সেল এটা গ্রেটার দ্যান 0 হবে, অর্থাৎ এখান থেকে এনার্জি পেতে শুরু করবে। হলো, তাহলে এই ক্ষেত্রে নো নেট কেমিক্যাল চেঞ্জ, কিন্তু জাস্ট ইলেকট্রোলাইট গুলোর কনসেন্ট্রেশনে চেঞ্জ হওয়ার জন্য যে ইএমএফ আমরা পাবো সেটা কি আমরা, ঠিক আছে। এবার তুমি দেখো C1 by C2
নেক্সট এখানটা দেখো 2 নাম্বার আর একটা অ্যানাদার एग्जांपल হাইড্রোজেন সিস্টেম দিয়ে করছি হাইড্রোজেন সিস্টেম দিয়ে করি দেখো পিটি H2G 1 atmosphere oblique HCl এটা হচ্ছে C1 মোলার HCl C2 মোলার H2G 1 atmosphere এটা একটা এটা এদিকটায় অ্যানোড এটা অ্যানোড এটা ক্যাথোড ঠিক আছে তাহলে তুমি দেখো কি হয় অ্যানোডে অক্সিডেশন হয় অ্যানোড রিঅ্যাকশনটা কেমন হবে অ্যানোড রিঅ্যাকশনটা হচ্ছে অ্যানোড অক্সিডেশন হয় লস অফ ইলেকট্রন তাই তো তাহলে H2 means half H2 PT is C1 half H2 এই সবগুলো লিখো G1 atmosphere এটা মাইনাস ইলেকট্রন H প্লাস এটা C1 মোলার ক্যাথোডে কেমন হবে ক্যাথোডে H প্লাস এটা হচ্ছে C2 মোলার প্লাস ইলেকট্রন থেকে half H2 G1 atmosphere চলো তাহলে সেল রিঅ্যাকশন এই দুটোকে তুমি যোগ করে ফেলো এই দুটোকে তুমি যদি যোগ করো দেখো কি কি কাটবে দেখো এটা কেটে গেল এটা কেটে গেল half H2 G half H2 এটা তো কাটবে না ভুল করলাম এটা কাটলো এটা তো কাটবে না কারণ এইটা তো C1 ছিল এইটাতে আর এইটাতে কাটবে তাহলে হলো পড়ে থাকলো H plus C2 মোলার থেকে H plus C1n তাহলে আগের মতো E সেল করে দেখো E cell equals to E0 cell minus 0.059 by 1 log of C1 by C a value of the 0 E cell equals to minus 0.059 log of C1 by C ঠিক আছে C1 by C তাহলে এবার এই ভ্যালুটা যেহেতু তোমাকে মানে কন্ডিশনে আমরা বলে দিয়েছি কন্ডিশনে আমরা বলছি C1 is greater than এই ক্ষেত্রে যদি এটা করা হয় C1 is greater than C2 হ্যাঁ C1 is less than C1 is less than C2 মানে C2 ভ্যালুটা যদি বেশি হয় এই ভ্যালুটা বেশি হয়ে গেলে অটোমেটিক প্রসেসটা পজিটিভ হয়ে যাবে মানে E cell greater than 0 এটা মানে এখান থেকে তুমি EM করতে শুরু করবে এইটা হচ্ছে ইলেক্ট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেট এবার আমাদের ডিসকাশনে এইটাকে আসতে হবে ইলেকট্রোড কনসেন্ট্রেশন ঠিক আছে ইলেকট্রোড কনসেন্ট্রেশন এটা আবার কেমন কি রকম আমরা দেখে নেব ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলের মধ্যে আসবো एग्जांपले এর ডেফিনেশনে বলা হচ্ছে কি এর অর্ধকোষগুলো হাফ সেলগুলো একই থাকে কিন্তু তড়িৎদ্বারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব আলাদা আলাদা হয় তড়িৎদ্বারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্বটা তোমার আলাদা আলাদা হবে এই ধরনের কোষে ব্যবহৃত
তড়িৎ বিশ্লেষ্যটি উভয় তড়িৎদ্বারের সাধারণ অর্ধ মানে অর্ধ কোষগুলি একই, কিন্তু তড়িৎদ্বারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্বটা আলাদা হয়ে যায়। তড়িৎদ্বারে এক্সাম্পল প্রথম হচ্ছে তোমার এটা দেখো ZnHg C1 oblique ZnSO oblique ZnSO এটা C মোলার oblique ZnHg হচ্ছে C2 কনসেন্ট্রেশন। তাহলে আমরা কি বলছি, এইটা হচ্ছে সেম, এটা কোনো ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন এইটা কনস্ট্যান্ট থাকে, এই দুটো আলাদা, এই অংশটা আর এই অংশটা, এই দুটো ইলেকট্রন। তাহলে যে কনসেন্ট্রেশন সেলের ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশনটা সেম থাকে কিন্তু ইলেকট্রোডের কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট হবে, সেই রকম কে বলা হচ্ছে, সেই রকম কনসেন্ট্রেশন সেলকে বলা হচ্ছে তোমার ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। another example আমরা দেখাচ্ছি। another example হচ্ছে তোমার ধরো Pg, another example Pg H2 PtH2 G P1, এটা হলো তোমার P1 atmosphere HCl C molar concentration, আর এটা হচ্ছে P3H2 G P2 atmosphere। আমি একটা একটা করে সেল রিঅ্যাকশন করব। এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে সেম, এই কনসেন্ট্রেশনটা এবং এই কনসেন্ট্রেশন, এই যে এটা আলাদা হচ্ছে, এই ক্ষেত্রে এইটা এবং এইটা ডিফারেন্ট রয়েছে। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। এই প্রথমটা, এই দিকটা হচ্ছে অ্যানোড, এখানটা অ্যানোড, মানে এইটা অক্সিডেশন হবে, আর এই দিকটা হবে কি রিডাকশন। তাহলে দেখো অ্যানোড প্রথম কেসটা অ্যানোড রিঅ্যাকশন, এখানে অক্সিডেশন মানে ZnHg C1 যার কনসেন্ট্রেশন -2 ইলেকট্রন থেকে Zn2 প্লাস, এটা C মোলার কনসেন্ট্রেশন। উল্টো দিকে ক্যাথোডে কি হচ্ছে Zn2 প্লাস, যেটা হচ্ছে C মোলার কনসেন্ট্রেশন প্লাস 2 ইলেকট্রন হয়ে Zn হলো এটা হচ্ছে ZnHg C2, দুটোকে একসঙ্গে যদি যোগ করো তাহলে দেখো এটা কাটলো আর কোনটা কাটলো, এইটা তাহলে অ্যাকচুয়ালি করে থাকবে ZnHg C1 থেকে তৈরি হয়ে গেল ZnHg C2। এটা বলতে হচ্ছে অ্যামালগামেটেড ফর্ম, মানে এই অ্যামালগামেটেড ফর্মে অ্যামালগাম কাকে বলে, পারদ সম্পর্ক, মানে জিঙ্কের পারদ সম্পর্ক। তাহলে সেক্ষেত্রে জিঙ্কের কনসেন্ট্রেশন C1 আর এটার যে অ্যামালগামেটেড ফর্ম তাতে জিঙ্কের কনসেন্ট্রেশন হচ্ছে C2। তাহলে ই সেল ভ্যালু, ই ভ্যালুটা ডিটারমিন করো। ই সেল equals to E0 minus 0.059 by 2 log of concentration C2 by C1। ঠিক আছে, এই রেশিও থেকে আমরা কার ভ্যালুটা পেয়ে যেতে পারি, এই রেশিও থেকে এখান থেকে আমরা এর ভ্যালু তো 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে হবে।
দেখো আজকে টাইম পর্যন্তই শেষ হলো আমাদের। মোটামুটিভাবে ফার্স্ট যেটা আমরা সেল চ্যাপ্টার ছিল সেটা আজ এখানেই শেষ করলাম। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি এবার অঙ্কগুলো তোমাদেরকে নিজেকে বাড়িতে একটু প্র্যাকটিস করবে। আচ্ছা, তাছাড়াও লকডাউন শেষ হওয়ার পর আমাদের যখন দেখা হবে তখন অঙ্কগুলো আমরা সামনাসামনি করে দেবো। ঠিক আছে?